আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে র‍্যাপিড ব্লাড টেস্টের মাধ্যমে কোভিড-19 এর প্রেজেন্স কোনো হিউম্যান বডিতে প্রমাণ করা যায়। তো আমরা জানি যে 2020 সালের শুরুর দিক থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোভিড-19 ইমার্জেন্স চলছে এবং তখন শুরুর দিক থেকে কোভিড-19 টেস্ট করার জন্য সাধারণত আমরা যে পদ্ধতিগুলো বেছে নিয়েছি সেটাকে আমরা বলে আসছি আরটি পিসিআর টেস্ট। এবং এটা এখন পর্যন্ত ল্যাবরেটরিতে খুবই প্রসিদ্ধ একটি টেকনোলজি, যার মাধ্যমে কোনো হিউম্যান বডির কোভিড-19 এ অ্যাফেক্টেড কিনা সেটা জানা যায়। কিন্তু তার পাশাপাশি আরেকটি টেস্টও প্রচলিত আছে যেটাকে বলা হয় র‍্যাপিড ব্লাড টেস্ট। তো এই টেস্ট যদিও দুটোর মধ্যে ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স আছে, কিন্তু র‍্যাপিড ব্লাড টেস্ট আসলে লার্জ স্কেলে বা মাস স্কেলে কোভিড-19 ডিটেকশনের জন্য অথবা কেউ কোভিড-19 এ অ্যাফেক্টেড হয়েছিলেন কিনা সেটা জানার জন্য মোটামুটি বেশ কার্যকর। তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে সেটাই জানার চেষ্টা করব যে কিভাবে র‍্যাপিড ব্লাড টেস্টটা করা হয়। আলোচনার সুবিধার্থে আমরা শুরুতেই বলে নিই, র‍্যাপিড ব্লাড টেস্ট এটা হচ্ছে একটা অ্যান্টিবডি ওরিয়েন্টেড টেস্ট। তো এই অ্যান্টিবডি ওরিয়েন্টেড ব্লাড টেস্ট এক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি কোনো হিউম্যান বডি যদি কোভিড-19 এ অ্যাফেক্টেড হয়ে থাকে অথবা যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসে যদি কোনো হিউম্যান বডি অ্যাফেক্টেড হয়ে থাকে, তাহলে সেই হিউম্যান বডি সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে বডিতে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম। ওকে, তো আমাদের বডির যে ইমিউন সিস্টেম সেটা যেভাবে কাজ করে সেটা বেসিক ব্যাপার, যেটা কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো ভাইরাস যদি কোনো হিউম্যান বডিতে অ্যাটাক করে থাকে, ওকে, হিউম্যান বডিতে যদি অ্যাটাক করে থাকে সেক্ষেত্রে হিউম্যান বডি এই ব্যাকটেরিয়া অথবা এই ভাইরাস এদেরকে হিউম্যান বডি ট্রিট করে হচ্ছে অ্যাজ এ অ্যান্টিজেন। আমাদের বডির যে ইমিউন সিস্টেম যেভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে সেটা হচ্ছে এই অ্যান্টিজেনের এগেনস্টে হিউম্যান বডি একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যেই প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ হিসেবে সে তৈরি করে হচ্ছে অ্যান্টিবডি। বডিতে এফেক্ট করবে বা ইনফেক্ট করবে, তখন স্বাভাবিকভাবেই হিউম্যান বডি একটা রেসপন্স দেখাবে, যে রেসপন্সটাকে আমরা বলি হচ্ছে ইমিউনো রেসপন্স। এই ইমিউনো রেসপন্সের মাধ্যমে হিউম্যান বডি কিছু অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিবডিগুলো কোভিড-19 জন্য স্পেসিফিক। যেমন এক্ষেত্রে যে অ্যান্টিবডিগুলো সাধারণত পাওয়া যায় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম এবং একটি অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন জি অথবা আইজিএম এবং আইজিজি, এই দুটো হচ্ছে দুটো অ্যান্টিবডি যেগুলো এমআরএনএ ভাইরাসের এগেনস্টে বডিতে তৈরি হয়। তাহলে আমাদের এই র‍্যাপিড ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যেটা বের করার চেষ্টা করি যে আমরা দেখতে চাই যে আমাদের ব্লাডে অথবা সেরামের মধ্যে এই অ্যান্টিবডিগুলোর প্রেজেন্স আছে কিনা। যদি অ্যান্টিবডিগুলোর প্রেজেন্স থেকে থাকে তাহলে আমরা বলবো যে সেই পার্টিকুলার পারসন যার বডি থেকে ব্লাডটা নেওয়া হয়েছিল উনি কোভিড-19 এ অ্যাফেক্টেড হয়েছিলেন। বাট এক্ষেত্রে একটা মূল ডিফারেন্স আরটিপিসিআর টেস্টের সাথে র‍্যাপিড ব্লাড টেস্টের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে, র‍্যাপিড ব্লাড টেস্টের মাধ্যমে কোনো পেশেন্ট কারেন্টলি কোভিড-19 এ অ্যাফেক্টেড কিনা সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া খুব কঠিন। এক্ষেত্রে যেটা করে দেওয়া হয় যে একটা পেশেন্ট কোভিড-19 এ অ্যাফেক্টেড হয়েছিলেন কিনা সেটার প্রেজেন্সটা বলে দেওয়া যাবে, মানে উনি কোভিড-19 অ্যাফেক্টেড হয়েছেন অথবা হন নাই। যদি হয়ে থাকেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি কতদিন আগে হয়েছিলেন সেটার মোটামুটি একটা গেস করা যায়, কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না যে উনি এখন কোভিড-19 এ বর্তমানে আক্রান্ত আছেন কিনা। ওকে, তো আমরা একটু ডিটেইলসে যাই। আমরা যদি মেথডটা একটু দেখি। ওকে, আমরা এখানে একটি স্ট্রিপের মতো দেখতে পাচ্ছি, যেটা আসলে র‍্যাপিড ব্লাড টেস্টের ক্ষেত্রে কিট হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে বেশ কয়েকটা কম্পার্টমেন্ট আছে। তো দেখা যাচ্ছে এই স্ট্রিপটা অনেকটা প্রেগন্যান্সি স্ট্রিপ বা এই ধরনের স্ট্রিপের মতোই, খুবই নরমাল একটা স্ট্রিপ। তো এখানে বেশ কিছু কম্পার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যে সার্কুলার যেই কম্পার্টমেন্ট এটা হচ্ছে বাফার কম্পার্টমেন্ট এবং এই সার্কুলার পার্টটা হচ্ছে আমাদের স্যাম্পল রাখার কম্পার্টমেন্ট। ওকে, এখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছি বা একটা
অংশ দেখা যাচ্ছে, কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম, মানে যেটা হচ্ছে একটা অ্যান্টিবডি, এবং পাশে যে আরেকটা কম্পার্টমেন্ট, এটাও আরেকটা অ্যান্টিবডির জন্য কম্পার্টমেন্ট, যেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। এবং এই কম্পার্টমেন্টটা হচ্ছে পজিটিভ কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। তো আমরা আলোচনায় আসবো মানে কোনটার কি কাজ। তো দেখা যাচ্ছে প্রথমত এখানে বাফার যে অংশ দেখতে পাচ্ছি আমরা, এই বাফারের অংশের মূলত কাজ হচ্ছে যে এখানে যে স্যাম্পলটা আমরা দিব, এই স্যাম্পলটা হচ্ছে আমাদের ব্লাড হবে। এই স্যাম্পলটাকে এই ক্যাপিলারি ফোর্সের মাধ্যমে স্যাম্পলটাকে আস্তে আস্তে উপরের দিকে অথবা এই পাশে নিয়ে আসবে সে। এটা হচ্ছে বাফার সিস্টেমের কাজ। জাস্ট হচ্ছে স্যাম্পলটাকে প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া বা ক্যারি করা। ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি, এই দুটো হচ্ছে দুটো অ্যান্টিবডি, যেটা হচ্ছে কোভিড-19 বা সার্স কোভ তার এগেনস্টে আমাদের বডিতে তৈরি হয়, ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি। বাট এখানে পার্থক্যটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম সাধারণত যখন মানুষজন ইমিডিয়েটলি কোভিড-19 এ এফেক্টেড হন, তখন তার বডিতে ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়। আর ইমিউনোগ্লোবুলিন জি যেটা, সেটা তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি ইনফেকশনের পরে, বা আমাদের বডি যে সেকেন্ডারি ইমিউনো রেসপন্স দেখায়, তখন ইমিউনোগ্লোবুলিন জিটা কিছুদিন পরে তৈরি হয়। তো সেকেন্ডারি ইমিউনো রেসপন্স বলতে আমরা বোঝাচ্ছি যদি কেউ সাবসিকুয়েন্টলি বা ভাইরাল লোড যদি বেশি থাকে অথবা সাবসিকুয়েন্ট যদি ইনফেকশনে উনি পড়েন, তাহলে দেখা যাবে যে তার 2 সপ্তাহের মধ্যে এই বা একটা নির্দিষ্ট সময় পরে এই ইমিউনোগ্লোবুলিন জিটা বডিতে তৈরি হবে। কিন্তু ইমিউনোগ্লোবুলিন এম এটা বডিতে একদম শুরুতেই তৈরি হবে। এবং এখানে একটা কন্ট্রোল কম্পার্টমেন্ট রাখা হয়েছে। এই কন্ট্রোল কম্পার্টমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের স্ট্রিপ যেটা, এই স্ট্রিপটা অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করছে কিনা। ধরে নিলাম আমরা আমাদের স্যাম্পল বা ব্লাড স্যাম্পলিং যেই কম্পার্টমেন্ট সেখানে রাখলাম, এবং এখানে যে বাফার সিস্টেম থাকবে, এই বাফার সিস্টেমের কাজ হচ্ছে এই স্যাম্পলটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসবে। যদি আমি এখানে কন্ট্রোল অথবা ইমিউনোগ্লোবুলিন জি অথবা এম কোনো জায়গায় কোনো ধরনের যদি রেড স্পট আমি যদি দেখতে না পাই, তাহলে আমরা যে সিদ্ধান্ত আসব সেটা হচ্ছে আমাদের যে স্ট্রিপটা ব্যবহার করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কার্যকারিতা নষ্ট হয়ে গেছে অথবা স্ট্রিপটা কাজ করছে না, তো আমাদেরকে নতুন একটা স্ট্রিপ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, যদি আমরা এমন দেখতে পাই যে আমাদের এই যে আইজিএম বা অথবা কন্ট্রোলে যদি একটা দাগ দেখতে পাই আমরা, তাহলে বুঝবো। আর যদি অন্য কোথাও কোনো ধরনের স্পট না দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে যে পেশেন্ট থেকে ব্লাডটা নেওয়া হয়েছিল উনি আসলে কোভিড-19 এ এফেক্টেড হন নাই। কারণ উনার এখানে কন্ট্রোলে একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে, কিন্তু উনার বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হয় নাই, দ্যাট মিনস উনি কোভিড নেগেটিভ। আচ্ছা, যদি আমরা দেখতে পাই কন্ট্রোলেও দাগ আছে এবং হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম এখানেও যদি একটা স্পট দেখা যায়, তাহলে বোঝা যাবে যে উনি কিছুদিন আগে অথবা খুবই রিসেন্টলি কোভিড-19 এ এফেক্টেড হয়েছেন, এবং সেটা মোরলেস 1 or 2 উইকস বা এরকম একটা অ্যাপ্রক্সিমেট দিন হতে পারে যে উনি কোভিড-19 এ আক্রান্ত। যদি এটার পাশাপাশি ইমিউনোগ্লোবুলিন এম এর পাশাপাশি যদি ইমিউনোগ্লোবুলিন জি এটাতেও যদি আমরা দাগ পাই, মানে এরকম 3টা যদি দাগ দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট একটা সার্টেন টাইম ধরে কোভিড-19 এ এফেক্টেড, মানে উনি বেশ মোটামুটি লম্বা সময় আগে উনি কোভিড-19 এ এফেক্টেড হয়েছিলেন। সেটা হতে পারে 20 দিন থেকে 30 দিন। কারণ আমাদের আমি আগেই বলে আসছি যে ইমিউনোগ্লোবুলিন জি এটা বডিতে তৈরি হতে বেশ কিছুদিন সময় লাগে। ওকে, আরেকটা স্টেপস হতে পারে বা আরেকটা ইনভেস্টিগেশন হতে পারে, সেটা হচ্ছে যদি আমরা এরকম দেখতে পাই যে আমাদের আইজিএম এর কোনো স্পট নেই বাট আইজিজিতে স্পট আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট কোভিড-19 এ একটা লম্বা সময় আগে এফেক্টেড হয়েছিলেন। সেটা হতে পারে অলমোস্ট 3 মাস, 4 মাস বা 6 মাসও হতে পারে অনেক ক্ষেত্রে। তো আমরা এখান থেকে 3টা সিদ্ধান্তে আসতে পারি। ওকে, এই 3টি ক্ষেত্রেই যদি স্পট দেখতে পাই, তাহলে বুঝবো যে পেশেন্ট প্রায় 15-20 দিন আগে কোভিড-19 এ এফেক্টেড হয়েছিলেন। যদি কন্ট্রোলে পাওয়া যায় এবং ইমিউনোগ্লোবুলিন এম এ পাওয়া যায় এবং জিতে যদি না পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে উনি খুবই রিসেন্টলি এফেক্টেড হয়েছেন। এবং যদি আমরা কন্ট্রোলে পাই এবং ইমিউনোগ্লোবুলিন জিতে পাই, তাহলে বোঝা যাবে যে ওনার ক্ষেত্রে কোভিড-19 এর ইনফেকশনটা অনেক লম্বা সময় আগে হয়েছিল। তো মোটামুটি এটার মাধ্যমে আমরা একটা আইডিয়া করতে পারি যে
একজন পেশেন্ট কোভিড-19 অ্যাপ্রক্সিমেটলি কতদিন আগে এফেক্টেড হয়েছিলেন এবং উনি এফেক্টেড হয়েছিলেন কিনা আদৌ সেটাও এখান থেকে নির্ণয় করা যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কিছুটা সহজ করে বলার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ।